প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের মধ্যরাতের নিয়মিত আয়োজন ইয়াং নাইটে। প্রীতরেজা আছি আজ আপনাদের সাথে। বাংলাদেশে মুক্তিযুদ্ধ নিয়ে সম্প্রতি আমরা একটা অ্যানিমেশনের ট্রেলার দেখেছি। আমি নিশ্চিত আপনারা অনেকেই দেখেছেন। এই অসাধারণ ট্রেলারটির পেছনে যে যোদ্ধারা আসলে কাজ করেছেন, আমাদেরকে এত অসাধারণ একটি কাজ দিয়েছেন, আজকে সেই বিষয়টি নিয়ে আমরা আড্ডা দিব এবং সেই বিষয়টি নিয়ে আড্ডা দেওয়ার জন্য আমাদের সাথে আমাদের সেটে আছেন শরীফুল ইসলাম, প্রোডাকশন ডিজাইনার এবং কনসেপ্ট আর্টিস্ট, সার্ভাইভিং 71 যে প্রজেক্টের কথা আমরা বলছি, এবং আমাদের সাথে আছেন আমাদের অত্যন্ত পছন্দের শ্রদ্ধেয় গাউসুল আজম শাওন, ভয়েস আর্টিস্ট সার্ভাইভিং 71-এর, এবং আমাদের সাথে স্কাইপে যুক্ত হয়ে যাবেন রাইটার, ডিরেক্টর এবং এক্সিকিউটিভ প্রডিউসার এই সার্ভাইভিং 71-এর ওয়াহিদ বিন রেজা। সো আশা করছি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। প্রথমে আমি যদি একটু ওয়াহিদ ভাইকে কি আমরা কানেক্ট করতে পেরেছি, আমি যদি একটু ওয়াহিদ ভাইয়ের কাছেই যাই প্রথমে, যে ওয়াহিদ ভাই আইডিয়াটা আসলে কোথা থেকে আসলো? সেটা কি বাবা মুক্তিযোদ্ধা বলে ছোটবেলা থেকেই বাবার মুখ থেকে গল্পগুলি শুনে আসা, মানে একদম শুরুটা কোথায় আসলে? একদম শুরুটা আসলে ওরকমই বলতে বলতে গেলে প্রীত ভাই। আসলে আমার কাছে ব্যাপারটা কি, আমি যখন যুদ্ধের গল্পগুলি শুনতাম, আমার বাবার কাছে শুনতাম, অন্যদের কাছে শুনতাম বা গল্পের বই পড়তাম, তখন আমার কাছে খুব অদ্ভুত লাগতো যে কি করে মানুষ পারে, মানুষ কি করে এরকম জীবন তুচ্ছ করে একটা দেশের জন্য, স্বাধীনতার জন্য জীবনটা দিতে পারে। তা আমি আসলে নিজেকে ১ম কল্পনা করেছিলাম যে আমি যুদ্ধকালীন সময়ে থাকলে আমি কি করতাম? আমার কাছে মনে হচ্ছে আমি ২ টা কাজ করতাম। যে এক হচ্ছে আমি খুব ভয় পেতাম। ভয়ে একদম শেষ হয়ে যেতাম। ২ হচ্ছে গিয়ে যে আমি খুব জোক করতাম। কারণ আমি খুব জোক করতে পছন্দ করি, যে স্নার্কি রিমার্ক করতাম। "আরে কি করতেছি? কিছুই না।" এই টাইপের একটা জায়গায় থাকতাম। তো ওরকম একটা জায়গা থেকে যখন নিজের ২ টা চরিত্র দাঁড় করালাম, যে একজন চরিত্র হচ্ছে ধ্রুব, যে হচ্ছে ছেলেটা মেডিকেলে পড়ে। ছেলেটা আ হিন্দু পরিবার থেকে আসা। খুব স্ট্রাগলিং করছে। কিন্তু তার পরিবার চাচ্ছে যে যুদ্ধ লাগছে, তোমার তোমার আমাদের নিয়ে টেনশন করতে হবে না। ইউ ফোকাস অন ইউর স্টাডি। আরেকটা ছেলের কথা চিন্তা করলাম, যে হচ্ছে এই সবসময় একটু ফাজলামি করে, একটু শয়তানি করে, একটু দুষ্টামি করে আরকি। তো আফজাল তার নাম। তো সে হচ্ছে গিয়ে যে হি ইজ অ্যান অরফ্যান, এতিম। সে বড় হইছে তার চাচার বাসায়। তো সে দেখা গেল যে মানে সে সে যুদ্ধ নিয়ে তার মাথা ব্যথা নাই। সে তার কাজিনকে তার খুব পছন্দ। তার ওইটাই হচ্ছে তার জীবনে একটাই লক্ষ্য, যে তার প্রেম। এমন একটা পরিস্থিতিতে আমরা দেখি যে ধ্রুবর বাবা-মাকে মেরে ফেলা হয়েছে এবং তার বোনকে উঠিয়ে নিয়ে গেছে। সে জানে খবরটা। জেনে সে আসে তার গ্রামে। আর আক্কুর ক্ষেত্রে জানা যায় যে আক্কুর যে চাচা, সে রাজাকার হয়ে গেছে। তো এবং তার ওই কাজিনের সাথে রাজাকারের বিয়ে দেওয়া হচ্ছে আরেকটা তরুণ রাজাকারের। তো এরকম একটা পরিস্থিতিতে আসলে তারা যুদ্ধে আসে। তো আ ওই নিজের পার্সোনালিটি আসলে আমি চিন্তা করতে চেয়েছিলাম যে আমরা যেই আম নতুন জেনারেশন আছে, আমরা যুদ্ধের সময় থাকলে কি করতাম? মেইন টার্গেটটা হচ্ছে যে আমাদের চোখ দিয়ে একটু যুদ্ধের একটা স্ন্যাপশট দেখা। আসলে মুক্তিযুদ্ধের গল্প তো, কোন যুদ্ধের গল্পই একটা সিনেমায় বলা সম্ভব না। বা একটা সিরিজে বলা সম্ভব না। এটা পৃথিবীর ইতিহাসে কোথাও কখনো হয় নাই। মূল টার্গেটটা হচ্ছে যে টু ক্রিয়েট এ স্পার্ক, যেটা দেখে মানুষ কিউরিয়াস হয়। পৃথিবীর অন্যান্য দেশের মানুষরা জানতে চায় যুদ্ধ সম্পর্কে, বাংলাদেশের জন্ম সম্পর্কে। এবং বাংলাদেশের যে নতুন প্রজন্ম আছে তারাও একটু জানতে চায়। তো ওই গল্পটা আসছে হচ্ছে গিয়ে যে বাসার মানে বাবার কাছ থেকে শোনা। আমার আব্বা অধ্যাপক রেজাউল করিম, উনি মুক্তিযুদ্ধ করেছিলেন এবং উনি ধরাও পড়েছেন। তো সেখান থেকে গল্পর একটা অনেক ইন্সপিরেশন আছে। আর প্রচুর বই পড়তাম মুক্তিযুদ্ধ নিয়ে। একটা সবসময় তো কৌতূহল থাকেই। তো সেখান থেকে আমি চেষ্টা করেছি, আমি যদি যুদ্ধে থাকতাম আমি কি করতাম? তো আমি আসলে বাঁচার চেষ্টা করতাম, সারভাইভ করার চেষ্টা করতাম। অ্যান্ড দ্যাটস দ্য মেইন থিং। আসলে একটা যুদ্ধে যখন মানুষ পড়ে, আমার কাছে মনে হয় যে বাঁচাটা খুব কঠিন। মানুষ আমাদের স্ট্যাটিস্টিকস এই বলে যে ৩ মিলিয়ন শহীদ, আ ওভার ৩ কোটি মানুষ হচ্ছে গিয়ে শুধু ডিসপ্যাচডই হইছে। তারা তাদের জায়গায় থাকতে পারেনি। এটা তো আসলে কল্পনা করা যায় না। মানে একটা যুদ্ধ যে কিন্তু ভয়াবহ ব্যাপার, এটা আসলে আমরা কল্পনা করতে পারব না। সো ওই কল্পনাটার একটু ধারণা দেওয়ার থেকে এই গল্পটা আসা। এই প্রজেক্টটা শুরু করা। বাহ! চমৎকার, এবং আমরা আসলে একটা অসাধারণ কাজ পেয়েছি। আমি শরীফ ভাইয়ের কাছে একটু জানতে চাইবো যে মানে বাংলাদেশে বসে বাংলাদেশী তরুণরা এত অসাধারণ অ্যানিমেশনটা আসলে কিভাবে হয়? মানে ব্যাপারটা নিশ্চয়ই এত সহজ না, এবং একদমই, অ্যানিমেশনের ব্যাপারটা একদমই। যেহেতু আমাদের কাছে নতুন। কিন্তু তার আগে যেহেতু আসলে প্রশ্নগুলি উঠে গেল, অনেকগুলি প্রশ্ন আসলে মনে করছে। শাওন ভাই কাছে একটু আসবো আগে, যে দরকার ছিল কি যে এত বছর পরে এসে আবার সেই মুক্তিযুদ্ধের গল্প নিয়ে, সেটার কি কোনো প্রেক্ষাপট বা কোনো প্রয়োজনীয়তা আদৌ আছে কিনা? হ্যাঁ, ভীষণ প্রয়োজন। প্রয়োজন এই কারণে বিকজ আমার কাছে মনে হয় যে মানে আজকের যে প্রেক্ষাপট, আজকে যেখানে দাঁড়িয়ে আছি আমরা, অনেক পলিটিক্যাল, এটা একটা পলিটিক্যাল স্টেটমেন্ট আসলে যে বাংলাদেশ একটা পলিটিক্যাল স্টেট।
সো যেই পলিটিক্সের যে ধারণা থেকে, যে ভাবনা থেকে, যেই দার্শনিক চিন্তা থেকে বঙ্গবন্ধুর নেতৃত্বে যে বাংলাদেশ, সেই বাংলাদেশ কিন্তু পর থেকে তো অনেকখানি সরে গিয়েছি কিন্তু আমরা। হ্যাঁ, মানে আমার মনে আছে, আমি ছোট্ট একটা অন্য সাইডের গল্প বলে নিই, আমার জন্য খুব জরুরি এই গল্পটা বলা। আমরা প্রায় বছর তিনেক আগে একটা ক্যাম্পেইন করেছিলাম ৭১-এর কথা বলে, যেখানে আসলে আমাদের আইডিয়াটা ছিল যে আমরা যারা মুক্তিযোদ্ধা বেঁচে আছেন তাদেরকে আমরা ভিডিও আর্কাইভ করতে পারি কিনা। হ্যাঁ, মানে যারা মারা যাবেন, তো ৭০ হয়ে গেছে, কদিন থাকবে, জানাই থাকবে, চলে যাবে, জানতেই পারবো না কি ভাবনা ছিল তাদের। তো সেই থেকে আমরা ৩,০০০ অলরেডি কালেক্ট করে ফেলেছি আমরা ইন্টারভিউ করে। তো ওখানে এক মুক্তিযোদ্ধা বলছিলেন, একজন বলছিলেন, ওকে জিজ্ঞেস করেছিলাম যে এক পর্যায়ে যে আপনার মানে আপনার নতুন প্রজন্মের কাছ থেকে কি প্রত্যাশা, আপনি কি আশা করেন। উনি একটা উত্তর দিয়েছেন, যে উত্তরটা আমার মাথা থেকে বেরিয়ে হচ্ছে না আমার শোনার পর থেকে। উনি বলেছেন যে ১৯৭১ সালে তো আমরা যুদ্ধ করছি, যুদ্ধ করে একটা দেশ স্বাধীন দেশ পাইছি, কিন্তু আমরা এক জাতি এখনো পাই নাই। আমার নতুন প্রজন্মের কাছে প্রত্যাশা হচ্ছে তোমরা সবাই মিলে একটা জাতি তৈরি করবা, যারা এক লক্ষ্যে বাংলাদেশকে একটা নিশ্চিত ভবিষ্যতের দিকে নিয়ে যাবা। এই যে কথাটা, এই কথাটার কারণেই আমাদের মুক্তিযুদ্ধকে নিয়ে গল্প বারবার বলতে হবে। আমরা যেন এক জাতির জায়গায় পৌঁছতে পারি, যে আমাদের যারা পেছনে ছিল তারা আমাদের যে কষ্ট করে গেছে, যে দেশ রেখে গেছে, নাহলে দিন আমরা চাপরাশিয়ার থাকতাম, মানে ম্যাথড থাকতাম, আমি দুজনে, আমাকে তো ম্যাথড চৌধুরী হইতো, আমার চেহারার যে অবস্থা, কিংবা কিছু একটা বডিগার্ড কার্ড হইতাম, কিন্তু এগুলো হইতো না আমাদেরকে দিয়ে। আমরা জানি কি হচ্ছে না আমাদের সাথে। তো সেখান থেকে দাঁড়ায় মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের গর্বিত ইতিহাস, আমাদের বীরের ইতিহাস। এটা আমরা যে বীরের জাত, এটা আমাদের বারবার মনে করাই দিতে হবে, মনে করাই দিয়ে আমাদেরকে অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে। বারবার অ্যালাইনমেন্ট সরে যাবে, বারবার অ্যালাইনমেন্ট ঠিক করবো আমরা, যতদিন না আমরা নিশ্চিত হচ্ছি যে আমরা এক জাতি হয়েছে। সেই জন্য এই গল্প বারবার বলতে হবে, একবার না, লাগলে আরো 1000বার বলতে হবে এই গল্প। অসাধারণ। মানে এরপর আসলে আর কোনো কথা নেই, কারণ অনেকে বলা করছিল যে এতদিন পরে আবার এটা কেন, সো এটা আসলে শিকড়ি জানতে চাওয়া। শরীফ ভাই, আপনার কাছে যদি আসলে জানতে চাই যে আসলে কিভাবে ব্যাপারটা আসলে ঘটে, মানে দেখে তো আমরা খুব মজা পাচ্ছি, এটার পিছনে নিশ্চয়ই অনেক পরিশ্রমের কাজ ছিল, একটা টিম ওয়ার্ক ছিল। একটু যদি শুনি যে আসলে প্রোডাকশনের জায়গা থেকে, যেহেতু আপনি প্রোডাকশন ডিজাইনার হিসেবে কাজ করছেন। আমরা আসলে তো এখন দেখে ফেলছি, এটা 1 মিনিট কয়েক সেকেন্ডের মধ্যে দেখে ফেলছি, এবং এই দেখে ফেলাটা যখন আমি দেখছি, তখন আসলে আমি দেখছি প্রতিটা ফ্রেম খুবই স্লো মোশনে। কারণ জিনিসটা শুরু হয় এভাবে, জিনিসটা আসলে প্রথমে তো স্টোরি বিল্ড আপ, তারপরে স্টোরি বিল্ড আপ পরে হচ্ছে যে আমি আসলে কি স্ট্রাকচারে যাব, যেমন আমি আমার ক্যারেক্টারগুলো কি 100% রিয়েল ফিগার রাখবো, নাকি আমি কি একদম রেশিওটাকে একদম রিয়েল জেস্টারে রাখবো, নাকি আমি কোনো ম্যাটাফরিক কোনো মিনিং দিব। তো এগুলো যখন আসলে ওয়াহিদ ভাইয়ের সাথে আমার একটা বেশ রকম একটা সময় ডিসকাশন চলতে থাকে, তো ক্যারেক্টার ডিসকাশন চলতে থাকে, শেপ ডিসকাশন চলতে থাকে, এগুলো আসলে মেইন বেসমেন্ট, টোটাল জিনিসটার বেসমেন্ট। হ্যাঁ, এবং এইটা যখন আস্তে আস্তে বিল্ড আপ হয়ে যায়, তখন কিন্তু ফুল কাজটা খুব সহজে আস্তে আস্তে নামতে থাকে। তো ক্যারেক্টার আর্ট হচ্ছে ফার্স্ট স্টেপ, ক্যারেক্টার আর্টিস্ট, ক্যারেক্টার শেপস, এইসবগুলো ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এখন ব্যাকগ্রাউন্ড যখন চলে আসবে, তখন আসলে কম্পোজিশনটা আমি কি স্ট্রাকচারে দেখাবো, আমি কি এটা খুবই ডাইনামিকভাবে যাব, নাকি আমি খুবই মানে নর্মাল মন্তাজে চলে যাব, এইসব অনেকগুলো বিষয় থাকে এগুলো আসলে। তো আমার যেটা হয়, বাপ্পি ভাই আমাকে খুব সুন্দরভাবে স্ট্রাকচার করে দিয়েছিল প্রত্যেকটা সিকোয়েন্স। তা আমি ওই সিকোয়েন্স ধরে আমি প্রত্যেকটা শট আমি ড্র করি, প্রত্যেকটা ফ্রেম কি ফ্রেম আর ফার্স্ট টাইম 24টা ফ্রেমে 1 সেকেন্ড। হ্যাঁ, তো মানে হ্যাঁ, ওগুলো আমি আগে কি ফ্রেমটা ড্রয়িং করি। আমি ইন্সপায়ার্ড হই, আমি আর বাপ্পি ভাই খুবই ফ্যান সামুরাই জ্যাক, খুবই অদ্ভুত একটা অসাধারণ একটা ফিল্ম, মানে the philosophy behind that animation is unbelievable. তো ওই প্যাটার্নটা আমরা ফলো করি, সুপার এক্সট্রিম, মানে প্যানোরামা শট, ধাপ করে ক্লোজ শট, এইগুলো নিয়ে বাপ্পি ভাইয়ের সাথে আমার প্রচন্ড রকম একটা আলাপ আলোচনা চলতে থাকে। তখনই তো পুরো ধরনের রক্ত গরম, তখন দেখে ফেলতেছি কি আসছে, তখন কালার টালার সব দেখে ফেলছি। তো এখন মানে তখন আসলে চরম উত্তেজনা। তো বাপি ভাই এখন আসলে নামতে হবে সব, তো এখন মাথা থেকে তখন বের করতে হবে জিনিসগুলো, রাইট? তখন এটা তো আসলে একা এভাবে বের করা সম্ভব না, এটা একটা হিউজ স্টাফ। তো হি ইজ গেটিং ইনভলভ পিপল, আমরা সব একসাথে হলাম, একসাথে হওয়ার পরে তখন আমরা ওই স্টেজটা হচ্ছে টিম। তো এরপরে আসলে শুরু হয় ব্যাকগ্রাউন্ড আর্ট, কালার প্যালেট, ইন্টারেস্টিং পার্ট থাকে, ক্যারেক্টারের সাথে ব্যাকগ্রাউন্ড ম্যাচিং, ক্যামেরা মুভমেন্ট, ইটস এ হিউজ থিং।
ফ্রেম বাই ফ্রেম, ফ্রেম বাই ফ্রেম, ফ্রেম বাই ফ্রেম। So, এটা আসলে- জীবনটাকে স্লোমোতে দেখা আর কি, ডিটেলসে দেখা। Details-এ মানে একটা মানে খুব ইন্টারেস্টিং জিনিস বলে অ্যানিমেশন, মানে ওদের সাথে কাজ করতে গিয়ে আমার মনে হয়েছে মানে আমাদের তো প্রতিদিনকে শিখতে হয় এগুলো আসলে। হ্যাঁ, ওর কাছ থেকে শেখা, আমার ওর কাছ থেকে, ওর আমার কাছ থেকে শেখা, এটা তো একটা কিন্তু আদান প্রদানের মধ্যে থাকতে হয় কিন্তু একটা। তো ওই প্রসেসে আমি দেখেছি আর কি যে অ্যানিমেশনের যে ধৈর্যের প্রয়োজন, যে ডিটেলস দেখার প্রয়োজন, আজকের এই অধৈর্য ঢাকা শহরে এটা 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 একটা রেয়ার ব্যাপার কিন্তু একটা। আমরা তো সবাই খুব অধৈর্য, কিন্তু আমরা কোন রকমে পার করতে পারলে হয়ে গেল আর কি। ওইখানে দাঁড়িয়ে না মানে এর ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে থাকে অ্যানিমেশন, এবং ওই জন্য আমার এত রেসপেক্ট অ্যানিমেশনের প্রতি। আসলে আমরা যদি একটু ওয়াহিদ ভাইয়ের কাছে আবার যদি, ওয়াহিদ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। এই যে আমরা টেকনিক্যাল ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম, আপনি যদি কিছু যুক্ত করতে চান, মানে কিভাবে সম্ভব আপনি ওইখান থেকে বসে এইখানে টিম, মানে কিভাবে কি হয়ে গেল ব্যাপারটা? আসলে এখন তো গ্লোবালাইজেশনের যুগ, হ্যাঁ। তো ইউ হ্যাভ টু ওয়ার্ক লাইক দিস। মানে এটা ছাড়া আসলে মানে একজন কানাডা বসে কাজ করবে, আমাদের একজন আর্টিস্ট ছিল অস্ট্রেলিয়ায় বসে কাজ করছে, তো দ্যাটস হাউ ইট ওয়ার্কস। আমার পাশে তামিম ভাইয়ের আমার আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো। মানে আমি নরমালি যেটা করি, আমি খুব ডিটেইল লিখি যে কিভাবে আমি দেখছি। আমি রেফারেন্স দেই, বর্ণনা দেই, কিরকম রং দেখতে চাচ্ছি বা কিরকম একটা আইডিয়া দিই খুব ভালো। তামিম ভাইয়ের সাথে আমার মাইন্ডটা এত ভালো সিঙ্ক যে ইনস্ট্যান্টলি উনি যে আর্টটা করেন, যেটা আমার কল্পনার সাথে মিশে যায়। তো আমি যেটা করেছিলাম হচ্ছে আমি শর্ট ডিভিশন করছিলাম, আমি নিজে তো আর্টিস্ট না, তো আমি তো আঁকতে পারছি না, তো আমি হচ্ছে গল্পের লোক। তো আমি যেটা করছি, আমি একদম ট্র্যাডিশনালি, আপনি যখন একটা লাইভ অ্যাকশন যেভাবে শুট করবেন, যে ওয়াইড শট, ক্লোজ আপ শট, ফুল শট, ক্যামেরা ডলি ইন হবে, এরকম করে যাবে, এইভাবে লিখে দিয়েছিলাম। তো তারপর যেটা করে স্টোরি বোর্ডিংটা হয়। তো তামিম ভাই যখন স্টোরি বোর্ডিং করছিলেন, আমার মনে হয় 3টা শটে আমার প্রবলেম ছিল। আচ্ছা, আদার দ্যান দ্যাট এন্টায়ার ভাবাই যায় না, ভাবাই যায় না যে, টাইমে হ্যাঁ। এতখানি মাত্র আগে তিনটা যাওয়া। শটে, হ্যাঁ। ভালো সিঙ্ক। আমরা 24টা শটের মধ্যে 3টা শটে আমরা ওই ওয়েন্ট ব্যাক এন্ড ফোর্থ এবং একটা জায়গায় right. মানে যেমন একটা শট ছিল নদী দেখাচ্ছি, তো ওইখানে ক্যামেরাটা একটু দূরে ছিল। তো আমার টার্গেটটা ছিল ওই শটটা, যে ওইটা ক্যামেরাটা হচ্ছে নদীর পাড়ে থাকতে হবে, কারণ আমি নদীর স্রোতটা যে দেখাতে প্লাবনটা, আমাদের যে ঢেউটা, এটা বোঝাতে হবে। তো এটা একটা মজার গল্প আছে। এটা যখন আমরা অ্যানিমেশনে গেলাম, ওদের আর্টিস্টরা না বুঝতেছে না আমাদের অ্যানিমেশন। হ্যাঁ, এটা অনেক 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 দারুণ জিনিস। আসলে আমি বললাম, ধারণা নাই যে আমাদের নদীতে কি পরিমাণ ঢেউ, ইউ হ্যাভ নো আইডিয়া। তো ওই শটটা যেমন আমরা ক্যামেরাটা খুব অ্যাডজাস্ট করছি যে ফোরগ্রাউন্ডে ক্যামেরাটা থাকবে, তখন তামিম ভাই আবার উনি খুব ডিটেইল পছন্দ করেন। উনি যেমন ধরেন বিরক্তিকর ডিটেল দিলেন, একটা ফুল এই ব্যাপারগুলি আসলো। তো তারপর তামিম ভাই অ্যানিমেটিকটা করলেন। অ্যানিমেটিকের আমরা মনে হয় ফাইনাল কাটে অ্যানিমেটিকে আমরা 2 জায়গায় এডিটটা একটু চেঞ্জ করছি। উই ওয়্যার ভেরি স্ট্রিক্ট টু দ্য অ্যানিমেটিক, জাস্ট শিফটিং। জাস্ট শিফট করছি, একটা শট আগে একটা শট পিছিয়ে এরকম ভাবে করছি। কারণ অ্যানিমেশনে না আমাদের মার্জিন অফ এরর খুব কম। আমরা ভুল লাইভ অ্যাকশনে ভুল করলে কি আমরা শুট করতে পারছি, আবার রিশুট করতে পারছি। অ্যানিমেশনে ওই সুযোগটা নেই, ওই সুযোগ আর কোনো সময় নেই। ও, আমি তো ভাবছিলাম যে বোধহয় উল্টাটা। হ্যাঁ, না না ওখানে- না, একদমই না, একদমই নাই। সিরিয়াস চ্যালেঞ্জ, ইটস আ সিরিয়াস চ্যালেঞ্জ স্টাফ। ডায়ালগ ওই সময়ের মধ্যে আমাদের যেতে হবে। Absolutely. সিরিয়াস চ্যালেঞ্জ স্টাফ। করছে না। হ্যাঁ, ইটস এ কঠিন কাজ। এবং মানে শাওন ভাই যেটা বলেছে, অনেক ধৈর্য লাগে, অনেক ধৈর্য লাগে। অনেকে তো বোঝে না, অনেকে যখন এখন বলতেছে নামায় ফেলেন বাকিটা। হ্যাঁ, তাই তো, মানে নামায়- মানে কালকেই চলে আসবে আর কি হ্যাঁ, ব্যাপারটা। মানে কথা যেহেতু উঠেই গেল, নামাই ফেলেন না, আমরা কবে পাচ্ছি, মানে পুরো জিনিসটা আমরা কবে পাচ্ছি? দেখতে চাই। মানে একটা পার্সপেক্টিভ দেই প্রীত ভাই, হ্যাঁ। যে ধরেন ডিজনি তো ওয়ার্ল্ডের সবচেয়ে বিগেস্ট স্টুডিও, রাইট? হ্যাঁ, ওদের একটা অ্যানিমেশন করতে 3 বছর সময় লাগে, ওকে। জাস্ট একটা প্রোডাকশন করতে। So just compare that. Disney is the biggest studio in the world. এবং তো It takes them অনেক বড় 3 টিম নিশ্চয়ই কাজ করে Huge এখানে। team, আমরা একটা huge কল্পনাই করা যায় না, কিন্তু ওই যে হ্যাঁ। লাভ ফর ডিটেলস, হ্যাঁ। লাভ ফর যে কোনো কিছু ভুল হতে দিব না, বিকজ মানুষের সৃষ্টিশীলতার তো কোনো শেষ নাই। না। তো সৃষ্টিশীল মানুষটা তার সম্পূর্ণটা দিয়ে অ্যানিমেশন বানানোর ক্ষমতা রাখে, সো মানুষ তো ওখানে ভুল করবে না আসলে। সেই জন্য ওই যে সময়টা দেওয়া, এটাকে পারফেক্ট করা, ওইটা একটা অদ্ভুত একটা কিন্তু নেশার মতো আসলে। শোনো, পাশাপাশি একটা জিনিস যদি একটু জানতে চাই আপনার কাছে, যে বাংলাদেশকে কিভাবে আসলে আমরা এই যে অ্যানিমেশন ফিল্মে আসলে রিপ্রেজেন্ট করছি, আসলে বাংলাদেশের রিপ্রেজেন্টেশনটা আসলে কিভাবে হচ্ছে বলে আপনার মনে হয়? আমার কাছে একটা মনে হয় কি, যে আমরা মানে বাপ্পি সবচেয়ে ভালো মানুষ এটা বলার জন্য, মানে ওর জন্য বোঝা খুব ইজি, যে ও তো কাজ করে সবচেয়ে বড় স্টুডিওগুলোর সাথে, এখন ডিজনির সাথে কাজ করে, মানে মার্ভেলের সাথে কাজ করলো, অনেক সনির সাথে কাজ করলো। সো মানে আমাদের যে
আমাদের যে ধারণা হ্যাঁ। অ্যাবাউট অ্যানিমেশন ফিল্ম এটা কিন্তু পুরোটাই কিন্তু পশ্চিম থেকে আসা। হ্যাঁ আমরা ছোটবেলায় কি আমাদের টম এন্ড জেরি দেখে শেখা, কিংবা স্কুবিডু, শেজান, আমার মনে হচ্ছে অনেক ছোটবেলায়, তোমরা তো দেখাও নাই শেজান, আরো আগের কথা বলছি আর কি আমি, থান্ডার ক্যাটস। সো আমরা যাই দেখেছি এটা কিন্তু পুরোটাই পার্সপেক্টিভটা ওয়েস্টার্ন। কিন্তু আমরা যখনই এই অঞ্চলে চলে আসবো, বাংলাদেশে চলে আসবো, তখন কিন্তু বাংলাদেশ কিন্তু একটা অন্যরকম দেশ। ও যে বলছিল যে ধান পাকলে রং কি হয়, কলা গাছের রং কিরকম হয়, সবুজটা কেমন সবুজ, হ্যাঁ এটা সবুজ কেমন, আমাদের সূর্যোদয়ের রং কি হয়, আমাদের গোধূলির রং কি, এগুলো তো আলাদা হবে। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে ইস্যুটা কোথায়? ইস্যুটা হচ্ছে গিয়ে যে আজকে আমরা বলছি ডিজিটাল বাংলাদেশের কথা, এবং ওই লক্ষ্যে কিন্তু আমরা নানা রকম ভাবে এগিয়ে যাচ্ছি। এখন এই বিশ্বায়নের যুগে আজকে আমি লাস্ট 6 মাস আগের কথা বলছি, একটা বিখ্যাত গেম লঞ্চ হলো, ট্রেলার লঞ্চ হলো, আর সাথে অ্যাভেঞ্জার্স এন্ড গেমের ট্রেলার লঞ্চ হয়েছে। দুটোর মধ্যে গেমের ট্রেলারের ভিউশিপ ওটার প্রায় ডাবল। দুনিয়া কিন্তু একদম অন্য জায়গায়, এটা বুঝতে হবে কিন্তু আমাদেরকে। সো এই অ্যানিমেশন ফিল্ম কিন্তু শুধু অ্যানিমেশন ফিল্ম না, এটাই কিন্তু মেইন স্ট্রিম ফিল্মের জায়গায় অলরেডি পৌঁছে গেছে। সো ওখানে দাঁড়িয়ে আমাদের যে বাচ্চাগুলো এখন একটু টুক 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 করে পিক্সারের জন্য কাজ করে, ডিজনির জন্য কাজ করে, ঢাকায় বসে ফ্রিল্যান্সার, সেখানে তাদেরকে আমরা কি করে আরেকটু বড় করবো, তাদেরকে কি করে আমরা এই বিশ্বের এক জায়গায় করবো। আমি তামিম যদি না কে, বাপ্পি যদি কনসেপ্ট না বানায়, আর আমি যদি এটাকে সাপোর্ট না করি অ্যাজ প্রোডিউসার আর কো-প্রোডিউসার, কিংবা অ্যাজ এ রাইটার ইভেন অর অ্যাজ এ ভয়েস আর্টিস্ট, হুইচএভার ওয়ে, তাহলে তো হবে না। এটা তো আমাদেরকেই করতে হবে। কে করবে? আমাদের কাজটা কে করে দিবে আমাদের জন্য? আমাদের কি করতে হবে কাজ? সেটাই আমরা তামিম ভাইয়ের কাছে আসবো যে এই যে ধান পাকার আগে, পাকার পরে বা পূর্ব মুহূর্তে কি হয়, কিন্তু আমাদের ছোট বিরতি নিতে হবে, তারপরে ফিরে এখানে আসবো। প্রিয় দর্শক, আশা করছি এই মজারটা ছেড়ে কোথাও যাবে না, খুব ছোট বিরতি নিয়ে ফিরবো একটু পরেই। প্রিয় দর্শক, কথা রেখেছি খুব ছোট বিরতি নিয়ে, আবারও ফিরে আসলাম ইয়াং নাইটে। আমরা কথা বলছিলাম সার্ভাইভিং 71-এর পেছনের যোদ্ধাদের সাথে, অসাধারণ একটা টিম। এবং আমরা ছিলাম যে ঠিক ধান পাকার আগে, ধান পাকার পরে এবং ধান পাকার শেষে। সো কিভাবে আসলে সম্ভব হয়? আসলে যখন কাজটা শুরু হয়, ওই যেটা বলছিলাম আর কি, কনসেপ্ট আর্টের পরে যে ব্যাকগ্রাউন্ড আর্ট যখন স্টার্ট হয়, তো আমাদের আসলে প্রথমে টিমটা ছিল বড়, কাজের পরিমাণ দেখে ঝরে গেল বেশ কয়েকটা। তো বাপি ভাই চাপ নিতে না পেরে, তবে ছিল নাভিদ নামে একজন আছে, এখনো আছে, থাকবে ভবিষ্যতে ইনশাল্লাহ। তো আমাদের তখন বাপি ভাইয়ের সাথে আমার কথা হলো, কনভারসেশন হলো আমরা কালার প্যালেট কিভাবে দেখবো। তো বাপি ভাই একটা জিনিস খুব ভালো লাগছিল আমার, যেটা হচ্ছে উনি বলতে চাই বাংলার যে এত কালার, ঘাসের, গাছের, হ্যাঁ এত ব্রাইট ভাইব্রেন্ট, আমি এটাকে পুশ করতে চাই। হ্যাঁ আমি এটাকে দেখাতে চাই একটু বেশি, যেন লাগে জিনিসটাকে দেখে। তো সাধারণত যুদ্ধের ছবিগুলো একটু ডিস্যাচুরেটেড থাকে, মানে একটু ডিস্যাচুরেটেড থাকে। তো ওইটা আমার জন্য একটু আমি একটু করে উঠলাম আর কি, ওকে লেভেল অফ থিং টু বি নিড টু বি ডু। আঁকতে যেহেতু আমাদের আর্টিস্ট কম, আমাকেই বিজি আঁকতে হবে, ব্যাকগ্রাউন্ড আর্ট শুরু করতে হবে, বিশাল কাজ। এবং আপনাকে কিন্তু 4K তে আঁকতে হবে। আচ্ছা, আপনি কিন্তু নরমাল আঁকলে হবে না, আপনি জুম করলে ধানের শীষ দেখতে পারবেন কিন্তু। হ্যাঁ না, এতটা ডিটেইলস আঁকা আছে। হ্যাঁ আপনি তো দেখছেন, আপনি তো সাইজটাকে জুম ইন করলে পরিষ্কার পাওয়া যায়। আপনি কিন্তু মোবাইলে দেখছেন, মোবাইলে দেখে শেষ হয়ে গেল, বন্ধ হয়ে গেল, টিভিতে দেখে বন্ধ হয়ে গেল। কিন্তু যখন আমি বড় স্ক্রিনে দেখি, তখন কি হবে, হোয়াট গোইং টু বি হ্যাপেন। রাইট। তো ফার্স্টে যেটা আমার চ্যালেঞ্জ হলো, কালার নিয়ে যেহেতু ধানের ব্যাপারটা আসছে, আমি যে চিন্তা করে দেখলাম, ও মাই গড, ফার্স্ট টাইম আমার হচ্ছে, ও মাই গড, কলা গাছের কালার করতে আমি জানি না, এবং এটা তো রেফারেন্স নাই যে আমার ঠিক আছে বাইরে কোথাও হয়েছে, আমি তো কলা গাছের কালার রেফারেন্স জানি না, আমি তো নারকেল গাছ, হ্যাঁ তাল গাছ, কতগুলা গাছ। তখন আমি গাছের লিস্ট করলাম ফার্স্টে, যে ওকে আই গনা বি শো দিস প্যালেট, মানে এই গাছগুলো আপাতত আমি এই টিজারে দেখবো, আমি নারকেল গাছ দেখবো, কলা গাছ দেখবো। কলা গাছ দেখতে এইটুকু নাই ওর সিনে, কিন্তু আমাকে তো কালার প্যালেট বানাতে হবে, আমি তো ধুমধাম কলা গাছ এঁকে ফেললে হলো না। তো আমাকে তো নেক্সট ডে ফিল্মটাতে তো আমাকে আসতে হবে, সেখানে যদি কলা গাছ বড় দেখা যায়, তখন কি নতুন করে কালার প্যালেট করব? সেটাই না, এটা খুব জরুরি। যখন আমি যখন একবার এই জিনিসটাকে দেখি, আমি আসলে বুঝতে পারি না, কিন্তু ওই ডিটেইলসটা কিন্তু আমার আলটিমেট ফিলিংসে ইমপ্যাক্ট তৈরি করে। ডেফিনেটলি। মানে তো তখন আর কি আমার শুরু হলো
এই বিভিন্ন রকম গাছের কালার কোড বানানো, বিভিন্ন আর আরেকটা বিষয় আছে আমার কোন টাইমে কোন কালার রিফ্লেকশন গাছের মধ্যে পড়বে। হ্যাঁ ধান ক্ষেত, হ্যাঁ জিজ্ঞেস করলাম ভাইয়া এটা কোন মাস, ভাই বললো যেই মাসের কথা বললো সেই মাসে ধান পাকা শুরু করে, কিন্তু বাপে ভাই বললো ধান পাকা শুরু করলো, আমি কিছু পাকা ধান দেখতে চাই। হ্যাঁ। কিছু পাকা ধান পেকে গেছে, ওগুলা তুলবে একটু পরে, তার মানে কাঁচা ধান, মিডল ধান, পাকা ধান, 3 ধানই আমার লাগছে। হ্যাঁ। এখন এটার কালার মানে কালার প্লেট আমাকে কালার প্রগ্রেশন কি হবে? কালার প্রগ্রেশন বানাইতে হবে। তা আমি যেটা চিন্তা করলাম যে আসলে টাইম খুব, যেহেতু একটা বড় টাইম আমার নষ্ট হয়ে গেছে, মানে নষ্ট মানে কি, কোনো কিছু নষ্ট যায় না, অ্যানালাইসিস Research করতে গিয়ে, না, হ্যাঁ। টিম ম্যানেজমেন্টে কিছু টাইম নষ্ট, সব কিছু মিলায়। আর একা যোদ্ধা হয়ে যাওয়ার পিছনে একটা কারণ ছিল এটা। এনিওয়ে, তো আমি চিন্তা করলাম তারপরেও আমি লোডটা নেই, হ্যাঁ। আমি এটা করে ফেলি হ্যাঁ। যেন আমার 15 মিনিট বা আমার নেক্সট ফিচার ফিল্মে যেন আমার প্রেশার না পড়ে। কারেক্ট, সো অ্যাবসলিউটলি। আমি একটা মোটামুটি একটা লোড নিয়ে ডিসিশন নিয়ে এলাম। বাপি ভাই বলছে তামিম ভাই আচ্ছা কি কোনো টেনশন নাই, হ্যাঁ তামিম ভাই করতেছে, আমি বলছি, কোনো টেনশন নাই, নামবে, আপনার টেনশন নেন না। হ্যাঁ দেন আমি এভাবে পাকা ধান, আমার কাছে পুরো প্যালেট, পাকা ধান, কাঁচা ধান, তারপরে কলা গাছ, নারকেল গাছ, যেগুলো হয়তো বা এখন আসছে না, কিন্তু সামনে অদ্ভুতভাবে আসবে, অদ্ভুতভাবে কিছু আসবে। লাগবে। এটা কিন্তু বেশ সারা ফেলেছে, মানে এই ধরনের একটা হচ্ছে যে মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের সবার মনের ভিতরে কিন্তু এক ধরনের একটা অন্য জায়গা আছে। আর সত্যি কথা বাপ্পির কারণে যেটা হয়েছে, হ্যাঁ। তামিম তো আছেই, হ্যাঁ। তামিম তো আঁকার আর্টিস্ট হিসেবে অসাধারণ, আর ওর ডিটেলস এর ব্যাপারে ওর যে মহব্বত, এই মহব্বতের কোনো ওইটার এটা- তুলনা নাই এটা- কোনো আসলে। it's give me a pain sometimes. ওইটাই হচ্ছে কি ওর অ্যাসেট আসলে। হ্যাঁ। কিন্তু বাপ্পি যে কাজটা করতে পেরেছে আমার দেখে মনে হয়েছে, ও তো আসলে পৃথিবীটা দেখে ফেলেছে অ্যানিমেশনের, ও সর্বোচ্চ শিখর দেখে ফেলছে। হ্যাঁ। এটা যে সিনেম্যাটিক ফুর্তিটা, এবার এই সামান্য টিজারে Right. হঠাৎ করে টপ হ্যাঁ, শটে একদম, ট্রেনটা যাচ্ছে, একদম। ওই ক্যারেক্টার লাভ দিয়ে পানি লাফ দিয়ে পড়ছে, পানিতে ওটা পড়ছে। এই slow-mo। আমার favorite shot, সিনেমা আর কি, আমার একদম। ফেভারিট ওই শট সিনেমাটা পাওয়া যায়। আমার লাস্ট সিনটা যেটা ট্রায়াঙ্গেল, যেটা ড্রয়িং করছি, আমার টেনশন ক্রিয়েট করছি, হ্যাঁ। ট্রায়াঙ্গেল ড্রয়িং এ ব্রিজ, একদম। গুলি করলো। ও আরেকটা জিনিস বলতে চাই, এখানে মিস হয়ে গেছিল আমার হ্যাঁ। বলতে, কিছু মন্তাজ ইউজ করা, আমরা ঠিক করলাম কিছু মন্তাজ ইউজ করব। 3টা বন্দুক, হ্যাঁ 3টা গুলি, 3জন লোক, 333 ধাম করে গুলি হলো, 3টা গুলি হঠাৎ করে আমি পুরো একদম স্ক্রিন ব্ল্যাক, 3টা বুলেট উঠছে। এই যে ট্রাভেল অফ দ্য বুলেট, ট্রাভেল অফ দ্য বুলেটস কে আমি এখন পুরো ফোকাস, যে এই 3টা গুলি হলো, 3জন আসলে শেষ। তো এই জিনিসগুলা সামনে আসবে আরো অনেক বিশাল আকার, এটা তো জাস্ট একটা ফ্র্যাকশন অফ থিংস। তো সামনে যেগুলো সেগুলো মাথায় অলরেডি লোড হচ্ছে, আমরা কাজ করছে এখন আর কি, কাজ কাজ করে হচ্ছে, ইনশাআল্লাহ উই উইল এবং নিশ্চিত যে একটা অসাধারণ কিছু আমরা পেতে যাচ্ছি। আমরা যদি Definitely, একটু ওয়াহিদ ভাইকে স্কাইপে আবার নিতে পারি। ওয়াহিদ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি বিথা ভাই। আচ্ছা, সো আমরা তো টেকনিক্যাল অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করছি, সো আপনাকে সামনে পেলে আরো বেশি হয়তো জমতো, অনেক জমতো, কিন্তু অনেক এর মধ্যে আবার এটার বাইরে আপনি ইউটিউব ভিডিওয়ে একটু কথা বলছেন, মানে সেটার কি কোনো জরুরি কিছু আছে? একটা ভালো কাজ তো মানুষ নিশ্চয়ই দেখবে, মানে ইউটিউব ভিউটা আপনার দৃষ্টিতে কেন এতটা জরুরি বলে আপনি ভাবছেন? আসলে এটা আসলে খুবই জরুরি। হ্যাঁ। কেন জরুরি বলছি, কারণ হচ্ছে গিয়ে যে ইন রিসেন্ট টাইম মানে ইউটিউব থেকে প্রচুর ফিল্ম মেকার উঠে এসেছে। আচ্ছা, নীল right. ব্লুম ক্যাম্প একজন আছেন, যিনি হচ্ছেন গিয়ে ডিস্ট্রিক্ট 9 দিয়ে হ্যাঁ বিখ্যাত ই- ছবি, বিখ্যাত ছবি। কারেক্ট কারেক্ট কারেক্ট। মানে খুবই জনপ্রিয়। উনি ওনার একটা ভিডিও করেছিলেন ইউটিউবে, তো কয়েক মিলিয়ন হিট পরে, তারপর সরাসরি ফোন পান পিটার জ্যাকসনের কোম্পানি থেকে। মাই গড, Wow. So it's a huge thing, and that's how he got it. হ্যাঁ ইয়েস, একদম রিসেন্টলি একটা নেটফ্লিক্স একটা শো আছে ফাইনাল স্পেস নাম। মজার কথা হচ্ছে তারা যেই ওয়ান অফ দ্য আর্টিস্টের সাথে কাজ করছে, সেই আর্টিস্ট আমার ফিল্মেও কাজ করছে। বাহ। তো সে ওই ভদ্রলোক ছিলেন যে ক্রিয়েটারটা, ইয়াং একটা ছেলে আমাদের বয়সী, জীবনে কিছু বানায় নাই। ইউটিউবে উনি একটা শর্ট ফিল্ম করলেন, সেইটার হিট যখন 1 মিলিয়ন হিট চলে গেল, he got call from 9 different companies, and at the end of the day Netflix picked him up. আমরা একটু বাকি, একটু বাকি, এই তো আগাচ্ছি, এই হলো বলে হলো বলে হ্যাঁ। আমাদের মনে হয় এখন 80,000-এর মতো অলরেডি। আমি মানে এটা যেমন এটা ইটস এ নিউজ ফর শাওন ভাই এন্ড তামিম ভাই, যে অলরেডি আমার একটা কলিগ যার সাথে আই ওয়ার্কড এট বারডেল বিফোর, এন্ড হি ইজ দ্য হেড অফ এ স্টুডিও হিয়ার, হি ইমেইলড মি। উনি আমার ইমেল করে বলছে যে তোমার ট্রেলারটা তো খুবই ভালো লাগছে, আমি তোমাদের ওয়েবসাইটে গিয়েও দেখছি, ক্যান উই টক? Wow, yeah. Yes. That's the spirit. Yes. that's the spirit, ends beginning. এই যে কিউরিওসিটিটা, নোটিস বাধ্য, মানে কেন নোটিস
করবে না। আর ইউটিউবের ভিডিও ভিউটা কাউন্ট করে কি তখন তারা এটা ওয়ার্কস এজ এ স্ট্যাট, যে এই যে দেখো একটা প্রোডাকশন আসছে, যে প্রোডাকশনে মানুষের ইন্টারেস্ট আছে। তো এই জন্য অনুরোধ আর কি, অন্যরা কয়েকজন নিজেদের চ্যানেল থেকে আপলোড করেছে, রিকোয়েস্ট করবো সেটা নামিয়ে ফেলতে। কয়েকজন ফেসবুকে দিয়েছে, রিকোয়েস্ট করবো নামিয়ে ফেলতে। একটা জায়গা থেকে ভিউ আসলে Right. তাহলে হয় কি এটা এভরি ভিউ কাউন্টস, একটা ইম্প্যাক্ট হয়। Absolutely. রাইট মানে অ্যাবসলিউটলি অনেকে বলবে যে ও আচ্ছা ইউটিউবে দেখায় পয়সার জন্য বলতেছে, না না, মানে আমার টার্গেটটা অনেক 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 উপরে, দ্যাট অনেক গোল ইজ Absolutely. Sky is the limit. We're এবং targeting আমি for the নিশ্চিত world. যে ইনশাআল্লাহ, আমরা ইনশাআল্লাহ। সবাই মানে আমরা যদি একটা পুরো হ্যাঁ, বাংলাদেশের যে জনসংখ্যা এটা যদি আসলে অ্যাসেট হয় আমাদের, আমরা যদি asset। একটা পোর্শন এটা শেয়ার করি বা আমরা যদি বিশাল, আসলে বিশাল, ভিউটা দিই, বিশাল তাহলে তো আসলে গল্প চেঞ্জ হয়ে যাবে। একদম। জাস্ট ইউটিউব সার্ভাইভিং 71 লিখলেই হয়। হ্যাঁ। এবং যেটা হচ্ছে কি যে এটা তো টিজার, আমাদেরকে সামনে কিন্তু আমাদের টার্গেট হচ্ছে কি বাপ্পি তামিম সবার হ্যাঁ, সাথে future plan টা একটু জানতে চাই, ফিউচার প্ল্যানটা হচ্ছে কি আসলে আমরা 15 মিনিটে শর্ট ফিল্মটা করতে চাই। হ্যাঁ। বাপ্পি ওটা স্ক্রিপ্টে সবই ওটা রেডি, ওটা নিয়ে কাজ করছে একদম, হ্যাঁ, আমরা start করে সো দিচ্ছি already। ওইটার একটা ওটার জন্য আমাদের একটা বাজেট ফান্ডিং আমাদের ইস্যু আমাদের জন্য, কিন্তু এর পরের স্বপ্নটা আরো বড়। ওরা একটা ইন্টারেস্টিং আউটলাইন নিয়ে কাজ করছে বাপ্পি, আমি হয়তো ওর সাথে জয়েন করবো এই কাজটাতে। সেটা হচ্ছে কি যে একটা ফুল লেন্থ ফার্স্ট মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা অ্যানিমেশন ফিল্ম, বাহ। যেটা সিনেমা হলে গিয়ে আমরা দেখতে পারবো। অসাধারণ। ওই স্বপ্নটা নিয়ে আমি আসলে বেঁচে আছি। আসলে আমি মনে করি যে ইটস এ হিউজ ড্রিম। আমি সবসময় এবং আমার কাছে জন্যটা খুব ইম্পর্টেন্ট। আমি আয়নাবাজি করেছি যখন, হ্যাঁ। আমি যখন হাসিনা ডটার সেলে ইনভলভ হয়েছি, আমার কাছে মনে হয় না যে রাইট ইন্টেনশন নিয়ে, রাইট ডিটারমিনেশন নিয়ে যদি নামা যায়, এনিথিং ইজ পসিবল। সেখানে এনিথিং। বাজেট কোনো ইস্যু বলে আপনি মনে করেন না, না? বাজেট তো সবসময় সেটাকে আপনি ব্যক্তি শাওন বলে আসলে মনে করেন না? না, মানে না, ব্যক্তি শাওনের সাথে এটা কোনো সম্পর্ক আসলেই নাই, থাকার কোনো দরকারও নাই। এটা বড় বড় কথা। বিকজ আমার কাছে মনে হয় কি যে ফাইনালি আর কি ইন অল ইভেনচুয়ালিটি টাকাটা আমার কাছে আজকের পৃথিবীতে সবচেয়ে ইজি ক্যাপিটাল ফর্ম অফ ইজি ক্যাপিটাল মনে হয়। আমি যদি ফ্যাক্টর অফ প্রোডাকশন ধরি, ইজিয়েস্ট ফর্ম হচ্ছে গিয়ে টাকাটা পাওয়া সহজ, তামিম পাওয়া কঠিন, শাওন পাওয়া কঠিন, বাপ্পি পাওয়া কঠিন, টাকা পাওয়াটা কম্পারেটিভলি সহজ। সো আমার কাছে মনে হয় যে আমাদের কাছে আসলে যেগুলো রেয়ার সেটা তো আছেই, যেটা সহজ ওইটার জন্য চিন্তা করতে গেলে না এটা হইলো না আর কি। তাহলে তো আসলে সামনে আমরা আরো বড় কিছু পেতে যাচ্ছি, হতেই হবে, সেটা নিয়ে এখন কাজ হচ্ছে। কোনোই কথা হবে না, এটা হতে হবে, এটা হবে, এটা হবে। এখন আমরা কোনো অসুবিধা নেই। নেক্সট 15 মিনিটের জন্য আবার ঠিক যেভাবে আমরা শুরু করেছিলাম, হ্যাঁ, ওইটাই সেই- আবার সেই process। কিছু আগানো, বেশ কিছু আগানো। এখন আমরা ফার্স্ট বাপ্পি ভাই আমাদেরকে ফাইনাল রাইট আপটা অলরেডি দিয়ে দিয়েছে, আরো কিছু আপডেট চলছে। তো এখন কম্পোজিশন, অ্যাঙ্গেলিং, স্টোরি বোর্ডিং এগুলো হবে আর কি, হচ্ছে। এবং আমরা একদম শেষ মিনিটে আছি, আমরা যেটা জানতে চাই যে আসলে মানুষজন যারা এখনো আসলে দেখেনি এই অসাধারণ ট্রেলারটা কি করতে হবে, ইউটিউবে গিয়ে কি করবে? ইউটিউবে যে সার্ভাইভিং 71 প্রথমেই সারিতে দেখবে যে অলরেডি 8K যেটা ভিউ আছে, যেটা আর বাদবাকি তো অনেকজন ফ্যান আপ করেছে, ওগুলো তো অনেক অল্প 80K ভিউ। 80K যেটা আছে, যেগুলো অল্প সার্ভাইভিং 71 সার্ভাইভিং লিখলেই পেয়ে that's যাবে, it, কিচ্ছু লাগবে না। দেখে ফেলুন। অসাধারণ, অসাধারণ। মানে এই আড্ডাটা নিশ্চয়ই দ্বিতীয় পর্ব হবে, আমরা তখন আবারও ওই যে 15 মিনিটের ফিল্ম দেখার পর নিশ্চয়ই আড্ডাটা আবার আরে, দেব। ইনশাআল্লাহ। সেটা কথা দিয়ে গেলাম। পার্টি Thank হবে। you. একদম প্রিয় দর্শক, কথা বলছিলাম ওয়াহিদ বিন রেজা, গাউসুল আজম শাহন এবং শরীফুল ইসলামের সাথে। এই আড্ডাটা যে কখন দুম করে শেষ হয়ে গেল একদমই সময়টাকে আসলে কাউন্ট করা যাচ্ছে না। নিশ্চয়ই আবারও দেখা হবে এই অতিথিদের সাথে, আবারও একটা আড্ডায়। এবং আপনাকে বলছি, আপনি যদি একজন বাংলাদেশি হন, আমার কাছে মনে হয় যে এটা আপনার জায়গা থেকে, আমার জায়গা থেকে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এই সার্ভাইভিং 71টার জন্য, শুধুমাত্র বাংলাদেশে না থেকে পুরো পৃথিবীকে আসলে কাঁপিয়ে দিতে পারে। দেখা হবে নিশ্চয়ই আবারও আগামীতে অন্য কোনো অতিথির সাথে।